ইংরেজি এবং প্রযুক্তি সম্পর্কে বেসিক ধারণা রাখা। এই দুটো বিষয় আসলে পরবর্তী জীবনে এই আমার মাদ্রাসা থেকে আমি যা শিখেছি সেটাকে নানাভাবে কাজে লাগানোর, নানাভাবে এটাকে এক্সপ্যান্ড করার, এটাকে আপনার আরও বেশি প্রসারিত করার সুযোগ তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সঈদুল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন। কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজনে প্রথমত আজকে আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের। তিনি আমাকে এখানে আপনাদের সঙ্গে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আসুন্না ফাউন্ডেশনকে এবং বিশেষ করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে, ওনার ডাইনামিক লিডারশিপকে, যে তিনি এরকম একটা চিন্তা করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সঙ্গে কিছু সময় কাটানোর। যেহেতু একটি বিষয় দেয়া হয়েছে দেশে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গাইডলাইন, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আসলে আমি যখন ভাবছিলাম যে এই সেশনে আমি কি দিয়ে শুরু করব বা কি দিয়ে কথা বলবো, তখন মনে হলো যে নিজের জার্নিটা একটু বলা উচিত। তাতে হয়তো আপনাদের কাছে একটা ক্লিয়ার ইন্সপিরেশন কাজ করবে যে ইনশাআল্লাহ আমাদের কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেও আমরা হয়তো দেশে বিদেশে নানাভাবে আপনার কন্ট্রিবিউট করতে পারি, অবদান রাখতে পারি ইনশাআল্লাহ। সে জায়গা থেকে আমার স্লাইডে আমি কিছু নিজের সম্পর্কে শেয়ার করব। এটা শুধুমাত্রই আসলে ইন্সপিরেশনের জন্য, মোটেও এটা নিজের ক্রেডিট অথবা বরত্ব একেবারেই প্রকাশ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে হেফাজত করুন। প্রথম বিষয় হলো আমারও জার্নিটা আপনাদের মতো কওমি মাদ্রাসা থেকেই পড়াশোনা করা। জামিয়া আমবর্ষা, তারপর জামিয়া শরিয়া মালিবাগ প্রতিষ্ঠানগুলোকে আপনারা চেনেন। এই প্রতিষ্ঠানগুলো থেকেই আসলে আমি পড়াশোনা করেছি আপনাদের মতো। এরপর 2008-এ যখন আমার ফারাগাত হয়, এরপর সেখানে আমি জামিয়াতুল আসাদ আল ইসলামিয়া এবং জামিয়া শরিয়া মালিবাগ এই দুটো প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ লাভ করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি একটি ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে, সেখানে ইসলামিয়াত, অ্যারাবিক এ ধরনের কিছু সাবজেক্টে ব্যাচেলার্স পর্যায়ে আমার ক্লাস পরিচালনা করার সুযোগ হয়। পাশাপাশি সে সময় আসলে মিডিয়া এবং বিভিন্ন আইটি কার্যক্রম ইত্যাদিতে একসময় আমরা আলেমদেরকে কিভাবে আমরা আইটিতে উদ্বুদ্ধ করতে পারি, কীভাবে তারা টেকনোলজি ব্যবহার করে তাদের গবেষণা কার্যক্রম বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন, সেই 2009-10-এর কথা বলছি বা 11-এর কথা বলছি। আলহামদুলিল্লাহ সেই সময় আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এগুলো করার চেষ্টা করেছি। এরপর 2014-তে মূলত আমি মালয়েশিয়াতে আসি এবং সেখানে ইনসিএফ ইউনিভার্সিটিতে, যেটা মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠিত এবং পুরো বিশ্বে ইসলামিক ফাইন্যান্সের উপর সবচেয়ে প্রসিদ্ধ ক্রেডিবল ইউনিভার্সিটি, এখানে আমার মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, যেটা 2023-এ গিয়ে শেষ হয়। এবং বর্তমানে বাংলাদেশ সহ পুরো বিশ্বে আলহামদুলিল্লাহ নানা প্রতিষ্ঠানে ইসলামিক ফাইন্যান্স অঙ্গনে অ্যাডভাইস করার, ট্রেনিং দেওয়ার অভিজ্ঞতা কাজ করছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। এই স্লাইডে কয়েকটা ইয়ার কথা আসছে। আমি আচ্ছা এখানে আইকনগুলো যদি দেখি, খুব সবগুলো এখানে আসেনি, তারপরে যদি আপনারা পোর্টফোলিওগুলো দেখেন, সেই একদিকে বিভিন্ন মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন দেশের, আফগানিস্তানের, ইয়ামানের, তারপর ইন্দোনেশিয়ার, সেগুলোতে আমার ট্রেনিং অ্যাডভাইজারি দেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যদিকে আপনার দেশে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশে তো আছেই, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের মুসলিম বিশ্বের ওআইসিভুক্ত দেশগুলোর বিশ্ব ব্যাংক যাকে বলা যেতে পারে, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেশে বিদেশে, বিশেষ করে মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়। তো এখানে অল্প কয়েকটা পোর্টফোলিও, অল্প কয়েকটা আইকন আসলে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি যদি সামারাইজ করি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের দুটো প্রতিষ্ঠান, একটি হচ্ছে বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি এবং আরেকটি হচ্ছে মালয়েশিয়াতে আদল অ্যাডভাইজারি। এই দুটো প্রতিষ্ঠানের ভেতর দিয়ে আমরা যদিও বাংলাদেশি অধিকাংশই এবং এই আপনাদের মতোই কওমি মাদ্রাসার ফারেক ভাইয়েরা আমাদের এখানে কাজ করছেন শরিয়া অ্যাডভাইজার এবং কনসালটেন্সিতে, মাশাআল্লাহ তারা পুরো বিশ্বের, একদিকে আমাদের সেই, আমি যদি নর্থ আমেরিকা থেকে বলি, আমেরিকাতে, কানাডাতে, আফ্রিকায় যদি বলি, সাউথ আফ্রিকায়, নাইজেরিয়াতে, তারপর সেনেগালে, তারপর সেন্ট্রাল এশিয়াতে যদি বলি উজবেকিস্তান, কাজাকস্তান, ইউরোপে যদি বলি নেদারল্যান্ডস, ইউকেতে, অস্ট্রেলিয়াতে তো আছেই, আর আমাদের এই অঞ্চলে সাউথ এশিয়াতে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান,
এবং সাউথ ইস্ট এশিয়াতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মিডল ইস্টে হচ্ছে ইউএই, বাহরাইন, সৌদি, এই দেশগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের বিস্তর কার্যক্রম করার সুযোগ হয়েছে এবং আলহামদুলিল্লাহ হচ্ছে। এই পুরো বিষয়টার চিন্তা কিন্তু এই কর্মশা থেকেই শুরু। এই বৃহৎ চিন্তাটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমিও এক সময় আপনাদের মতো ছাত্র ছিলাম এবং 2008-এ যখন প্রথম রেজাল্ট আসে, একটু আগে মোহতারাম গাজী সানাউল্লাহ ভাই বললেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রেজাল্ট দিয়েছেন এটা একান্তই আসলে তার অনুগ্রহ। কিন্তু ওই সময় এরকম কোনো সংবর্ধনা আয়োজনের আসলে আমাদের কানে আসেনি, হয়তো ছিল আমরা জানি না। সে সময় খবর পেয়েছি যে ময়মনসিংহে আমাদের একজন মোহতারাম লেখক এবং আলেম আছেন, মাওলানা লাবিব আবদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার মাধ্যমে শুনেছি জামিয়া ইসলামিয়াতে একটা আপনার সংবর্ধনা আয়োজন করা হচ্ছে। সেটা হচ্ছে ওই বার্ষিক মাহফিলের সাথে শেষে আপনার যারা স্ট্যান্ড করেছে তাদেরকে তারা একটা সংবর্ধনা আয়োজন করার চেষ্টা করেছেন। কিন্তু সেটাই আসলে অনেক বড় অনুপ্রেরণাদায়ক ছিল সে সময়, কারণ এর বাইরে আর আমাদের কারো কোনো প্রতিষ্ঠানের কথা জানা ছিল না। অবশ্যই আমার নিজ প্রতিষ্ঠান জামিয়া শরিয়া মালিবাগ, আমার আসাতিজায়ে কেরাম, তারা অনেক ভাবে তারা উদ্বুদ্ধ করেছেন, আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটা তো আছেই। কিন্তু আজকে যখন আমরা আপনাদের দিকে দেখি, এটা একটা বড় অপরচুনিটি, এটা একটা বড় সুযোগ যে এর মাধ্যমে আপনারা নিজেদেরকে ভবিষ্যতে কোথায় দেখতে চান সেই চিত্রটা একটা ভিজুয়ালাইজ করার, চিত্রায়িত করার, তাসাব্বুর করার সুযোগ হচ্ছে, যার মাধ্যমে আমাদের একটা ক্লিয়ার একটা পাথওয়ে বা একটা পদ্ধতি কী হতে পারে সেটা আমাদের কাছে ইনশাআল্লাহ স্পষ্ট হবে। আমি যেই বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে এই দীর্ঘ পথ চলার পেছনে আসলে আমার কি ছিল ব্যক্তিগতভাবে, আমি যদি এখন নিজের দিকে তাকাই, অবশ্যই আসাতিজায়ে কেরামের দোয়া, পিতামাতার দোয়া, এটা তো একদম বেসিক, মানে ফান্ডামেন্টাল, এটা তো লাগবেই। এটার বাহিরে আমরা চিন্তাই করতে পারি না। এর বাহিরে স্কিলের জায়গা থেকে আমিও যেমন আগেও বলেছি, আপনাদের মতোই আমি কওমি মাদ্রাসার ছাত্র, এবং আমার আসাতিজায়ে কেরাম সবসময় আমাদেরকে যেটা বলেছেন যে আমাদের যে কিতাবগুলো সেগুলোর জন্য আমরা ঠিকমতো পড়ি, এটার সাথে প্রয়োজনীয় যে মুতালাগুলো সেগুলো যেন আমরা করি, সেটাই করেছি। পাশাপাশি হ্যাঁ, এক দুটো বিষয় যেটা হয়তো আমার সুযোগ হয়েছে অতিরিক্ত করার, সেটা হচ্ছে ভাষা শেখা। এক নম্বর অবশ্যই আরবি তো আছেই, সেটার পেছনে মেহনত তো ছিলই, পাশাপাশি ইংরেজি। এবং ইংরেজি মেহনতটা আপনার এটার পিছনে কিছু রিজন ছিল, কিন্তু যে কারণেই হোক আলহামদুলিল্লাহ সেই আমার একজন উস্তাদও ছিলেন জামিয়া শরিয়া মালিবাগ আসার আগে যে মাদ্রাসায় ছিলাম, জামিয়া আম্বরশায়, আমাদের মাস্টার আনোয়ার স্যার, তিনি আমাকে সেই সময় সেই তালিমুল ইসলামের বছর এবং মিজানুল সাহেবের বছর ওনার ইংরেজির মাস্টার্স বই আমাকে পড়াতেন। উনি ইংরেজিতে মাস্টার্স করতেন, ওইটা এসে আমাকে আসরের পর পড়াতেন। আমার আগ্রহ ছিল বিধায় উনি আমাকে সেই সময়টুকু দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়ের দান করুন। এরপর পরবর্তীতে এটা আমি চালু রেখেছি বিভিন্ন সময়, এটা আমার আগ্রহের জায়গা ছিল। আর দ্বিতীয় আরেকটা বিষয় ছিল টেকনোলজি। আমরা একটু আগেই বলেছি যে আমরা সেই 2009, 10, 11 সময় আইটি সেমিনার করেছি আলেমদের জন্য। কিন্তু আমার পুরো আপনার শিক্ষার জীবনে কোনো স্কুলে বলি, মাদ্রাসায় বলি, ইউনিভার্সিটিতে বলি, কোথাও আসলে আইসিটি নামে কোনো সাবজেক্ট ছিল না। কোথাও আসলে হাতে কলমে কোনো ট্রেনিং নেওয়ার আমার সুযোগ হয়নি। পুরোটাই সেলফ লার্নিং। ছুটি পেয়েছি, অন্যরা অনেক সময় ঘোরাঘুরি করে, আমি ওই সময় ফার্ম গেটে গিয়ে একটা হয়তো বই নিয়ে আসছি, কীভাবে অ্যাডোবি ফটোশপ চালায়, কীভাবে এটা চালায়। ওই সময় তো এত টিউটোরিয়াল আপনাদের মতো ছিল না যে ইউটিউবে দেখে ভিডিও দেখে শিখবেন। এখন তো টিউটোরিয়াল লাগে না, এখন এআইকে জিজ্ঞেস করলে এআই সব বলে দেয়, বা শেখাও লাগে না, বললেই করে দেয়। তো এত সুযোগ তো ছিল না। আমি বই দেখে দেখে এটা মুখস্থর মতো করতাম। এরপর আমার এক ভাই, ওনার কাছে কম্পিউটার ছিল, সারাদিন পর অথবা 2 দিন পর গিয়ে ওনার কম্পিউটারে 1 ঘন্টা সময় নিয়ে ওই যেগুলো মুখস্থ করেছি ওখানে নিজে নিজে অ্যাপ্লাই করতাম মুখস্থ থেকে। এটা ছিল আমার শেখার উপায়। তো এই দুইটা জিনিস, ইংরেজি এবং প্রযুক্তি সম্পর্কে বেসিক ধারণা রাখা, এই দুটো বিষয় আসলে পরবর্তী জীবনে এই আমার মাদ্রাসা থেকে আমি যা শিখেছি সেটাকে নানাভাবে কাজে লাগানোর, নানাভাবে এটাকে এক্সপ্যান্ড করার, এটাকে আপনার আরও বেশি প্রসারিত করার সুযোগ তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। সেই আলোকে আমি যদি এখন আপনাদের জন্য কিছু বলতে চাই, তাহলে প্রথমত আমি যে বিষয়টি বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই বিষয়টা অ্যাকনোলেজ করা যে আপনারা আসলে সাধারণ কেউ নন। যারা কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন দীর্ঘ একটা সময়, অনেক সময় আমাদের এখনকার প্রজন্ম আপনারা হতাশায় ভোগেন, আমরা কি শিখলাম অথবা আমি কি করে খাবো, এরকম একটা, এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, আধুনিক ওয়াসওয়াসা। মানে আপনাদের কিভাবে ওয়াসওয়াসা দিতে হবে সেই জায়গায় শয়তানের অনেক লম্বা ট্রেনিং আছে,
এবং নিশ্চিতভাবে আপনারা আছেন 2026-এ, শয়তান আছে 2000 অথবা 3026-এ। সো সে অনেক অ্যাডভান্স। কিভাবে আপনাকে সে ওয়াসওয়াসা দিবে, এই টেকনোলজি তার কাছে আরও অনেক অ্যাডভান্স। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, আমি তো বিশ্বের বিভিন্ন আপনার এডুকেশন সিস্টেমে আলহামদুলিল্লাহ পড়ার এবং পড়ানোর সুযোগ হয়েছে, বা এখন আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে দেশে বিদেশে ভিজিটিং লেকচারার হিসেবে, ডাইরেক্ট লেকচারার হিসেবে আছি। আমি মনে করি যে আমাদের এখানে যেই কিছু বেসিক স্ট্রেংথ বা শক্তি বা স্কিল আমরা শিখি মাদ্রাসাগুলোতে, এটা আনপ্যারালালড মানে এটা অতুলনীয়। এটার কাছাকাছিও আমরা অন্য জায়গায় এই স্কিলগুলো পাই না। যেমন প্রথমত অবশ্যই কোরআন, হাদিস, ফিকহ, আকীদা, উসুল ফিকহ, সিরা, এই যে বিভিন্ন বিষয়বস্তু শরিয়ার যেগুলো আমাদের শেখার সুযোগ হচ্ছে, এগুলো কিন্তু আমাদের মন মস্তিষ্ক, আমাদের আকল, আমাদের আদব, আমাদের আখলাক, এগুলোকে শেপ করে দিচ্ছে। এগুলোকে আপনার একটা মিজান, একটা ইতিদালের মধ্যে নিয়ে আসছে, যেটা আপনি অন্য কোনো শিক্ষা ব্যবস্থায় খুঁজে পাবেন না। সেটা খ্রিস্টিয়ানদের হোক, সেটা জুসদের হোক, মুসলিমদের তো বটেই। এটার প্যারালাল আসলে এটার কাছাকাছি তুলনা করার মতো আমরা কিছু দেখি না। ঠিক আছে, এটাকে আমরা একটা সাইডে রাখলাম, ধরে নিলাম যে এটা খুব বেশি মূল্যবান না, এটা আমরা তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু এর বাহিরে দেখেন আমাদের যে আদব, আমাদের সালাফে সালেহিন কি করতেন? কানু ইয়াতাআল্লামুন আল আদব ক্বাবলা আল ইলম, ইলমের আগে আদব শিখতেন। এই যে আমাদের একটা দীর্ঘ 10 বছর 12 বছর আসাতিজায়ে কেরাম আমাদেরকে একটা নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে গড়ে তুলেছেন। হ্যাঁ, আমরা কিভাবে কথা বলবো, কিভাবে খাবো, কিভাবে কাজ করব, কিভাবে প্রবলেম সলভ করব, কিভাবে আমরা পারস্পরিক আপনার ডিসপিউটের সময়, ঝগড়ার সময় নিজের স্বার্থটা ছেড়ে দিব, এই যে ট্রেনিংগুলো আমাদের হয়েছে, এগুলো কিন্তু ফাওনা, এগুলো মিনিংফুল, এগুলো সবগুলোই অর্থবোধক, এবং এগুলো এখন মানুষ টাকা দিয়ে শেখায়, মোটিভেশনাল স্পিকার নামে লাখ লাখ টাকা নেয়, এরপর শেষে কিন্তু শেখে না মানুষ। কারণ এগুলো একটা সেশন দিয়ে শেখার বিষয় না, এগুলো দিনের পর দিন আপনার তারবিয়া আমরা যেটা বলি, আমাদের আসাতিজায়ে কেরাম যেটা করেছে, এইটা খুবই ফান্ডামেন্টাল একটা স্কিল। এই যে কানু ইয়াতাআল্লামুন আল আদব ক্বাবলা আল ইলম, আমাদের সালাফে সালেহিনের ব্যাপারে বলা হয়েছে। আমি যখন প্রথম পড়েছি আমার কাছে মনে হয়েছে এটা কি, এমন আছে সালাফে সালেহিন 30 বছর আদবের পিছনে সময় নষ্ট করেছেন। 30 বছর আদব শিখেছেন, এরপর ইলম শিখেছেন 5 বছর, মানে এটা তো মেক সেন্স করতেছে না, তাই না? আমরা এখন ইলম শিখি, এরপর আদব শিখতে ভুলে যাই, এরকম একটা অবস্থা। কিন্তু যখন আপনি চিন্তা করবেন একটা মানুষকে আসলে মানুষ বানাচ্ছেই এই আদব মানে কি? আমার এটিকেট, আমার বিহেভিয়ার, আমার চিন্তার ধরন, আমার মনন, সব কিছু তৈরি করে দেয় এই যে আদব, যে জিনিসটা বলি, এটা আমাদের মাঝে আমাদের আসাতিজায়ে কেরাম ঢুকিয়েছেন। শৃঙ্খলা, ডিসিপ্লিন, সময় ব্যবস্থাপনা। আজকে আমরা যেটা দেখি ক্যাডেট কলেজগুলোতে আর্মিদের যে ট্রেনিংগুলো হয়, আমাদের এই ট্রেনিং কি এর চেয়ে খুব বেশি ডিফারেন্ট? আমি তো মনে করি যে আমাদের যে মনস্তাত্ত্বিক যে ট্রেনিংটা করানো হয় এবং ডিসিপ্লিনে আনা হয়, সেটা আসলে কোনো অংশ এখান থেকে কম না। হয়তো ধরন ভিন্ন হতে পারে, নওয়াইয়াত ভিন্ন হতে পারে, কিন্তু মূল যে অবজেক্টিভ বা মূল যে লক্ষ্য, সেটা কিন্তু একই। এবং এরপর দেখেন আমাদের একটু আগে মহতারাম সাইমুম সাদি হাফিজাহুল্লাহ তিনি বলেছেন কথা বলার যোগ্যতা। এই যে পুরো বিশ্বে এখন কথা বলতে পারা, পাবলিক স্পিকিং, এই যে আমাদের প্রতি সপ্তাহে বক্তৃতা মজলিস হয়, আপনার এই যে আমাদের এত বেশি বক্তা কিভাবে তৈরি হয়, বক্তা হওয়াটা কিন্তু একটা স্কিল, যদিও আমরা এটা নিয়ে হাস্যরস করি, বাট এটা একটা স্কিল। এই স্কিল বেচে আপনার মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে আপনার পুরো বিশ্বে পাবলিক স্পিকিং শেখানোর জন্য। কিভাবে আপনি কথা বলবেন, কথার সময় হাত কীভাবে উঠাবেন, বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা শিখে আসছি। এবং শুধুমাত্র চাটুকারিতার মানে আপনার চাতুর্যতার কথাবার্তা নয়, বরং সেই কথার মাঝে যেন সাবস্ট্যান্স থাকে। সাবস্ট্যান্স বলতে অন্তর্নিহিত আপনার বিষয় থাকে। আবু জাইদ সারুজির মতো খালি কথাবার্তা যেন না হয়। চ্যাটজিপিটি শুরুর দিকে যেই কথাবার্তা বলতো, মানে আপনি জিজ্ঞেস করলেন একটা, সে 100 লাইনের বেশি কথাবার্তা বললো, কিন্তু এটার মাঝে কোনো সাবস্ট্যান্স নাই। আসলে কি বুঝাইছে এটা সে নিজেও বুঝে না, জাহেলে মুরাক্কাব আমরা যেটাকে বুঝি। এইটা না, আমাদের আসাতিজায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন সাবস্ট্যান্স দিয়ে কথা বলা, কোরআন থেকে রেফারেন্স নিয়ে আসা, সুন্নাহ থেকে রেফারেন্স নিয়ে আসা, তর্ক বিতর্ক। আমি সব এখানে নিয়ে আসি নাই, কিন্তু যদি আপনারা চিন্তা করেন, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা এখন সফট স্কিল হিসেবে বিক্রি হচ্ছে। সফট স্কিল মানে নরম স্কিল বলতে যেটা আপনার হার্ড স্কিল না। আচ্ছা, যাই হোক, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু সফট স্কিল বলতে ওনারা যেটা বুঝায় ওইটাই আমরা আদব বলি আর কি। তো ওনারা বলতেছেন কি ক্রিটিক্যাল থিঙ্কিং এটা একটা ইম্পর্টেন্ট আপনার স্কিল। ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কি? ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এক কথায় যদি আমি ডিফাইন করি, বাক্সের বাইরে চিন্তা করতে পারা, অর্থাৎ মুসান্নিফ লাইনের মধ্যে কি বলছে এর বাইরে আমরা চিন্তা করব।
তো ভাই আমাদের তো কিতাবের ওই বাইনাস সতর দিয়ে দিয়ে সারা বছরই ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা শিখে আসতেছি। মুসান্নেফ একটা বলছে, আপনার বাইনাস সতর দিয়ে আরেকটা বলে দিচ্ছে, আবার হাসিয়ার মধ্যে আরেকটা বলে দিচ্ছে, এটাই তো ক্রিটিক্যাল থিঙ্কিং। এই জন্য আমরা কখনোই আমাদের ইমামদের সাথে একমত হইতে পারতেছি না। এই জন্য আমাদের ইখতিলাফ অনেক নওয়াইয়াত হয়, কারণ আমরা এত বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং জানি যে আমরা আসলে একসাথে হইতে পারি না, তাই না? কারণ আমরা স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা অনেক সময় করতে পারি না, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ওভারলোড হয়ে গেছে। অথচ এই স্কিলটা বিক্রি করে কত বেশি মোটিভেশনাল স্পিকার এবং ট্রেনার পুরো বিশ্বে ছড়িয়ে আছে। তাহলে আমি আসলে বলতে চাচ্ছি কি, সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ স্কিল কিন্তু অলরেডি আছে। তাহলে আমাদের নাইটা কি? নাই হচ্ছে সেই স্কিলটাকে প্রকাশ করার টুলস। ইলমের দুইটা মারহালা, আমরা যে আয়াত ছোটকাল থেকে শুনে আসছি আসাতিজা কেরামের মুখ থেকে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালি ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। এই যে ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, এটা হচ্ছে তাহাম্মুল, তাফাক্কুহ, এটা আলহামদুলিল্লাহ আপনাদের একটা পর্যায়ে আসছে। দ্বিতীয় যে পর্যায়টা ইউনজিরু কওমাহুম, ইনজার, যেটাকে আমরা বলি আদা, এটাই তো প্রকাশ, এটাই হচ্ছে কমিউনিকেশন, এটাই হচ্ছে আপনার যেটাকে আজকের যুগে কমিউনিকেশন বলা হয়। এই কমিউনিকেশনটা আমি কীভাবে করব? এই কমিউনিকেটটা করার জন্য যার সাথে কমিউনিকেট করছি তার ল্যাঙ্গুয়েজ আমার জানা লাগবে, তার ভাষা আমার জানা লাগবে। তার ভাষা যুগের ভাষা, তার ভাষা প্রযুক্তির ভাষা। সেই ভাষা, সেই স্কিল, সেইভাবে যদি আমি নিজেকে গড়ে তুলতে পারি, তাহলেই আমার এই ডটটা কানেক্ট হয়ে যায় এবং আমরা আমাদের সারা বছর যে শেখানো, সারা এই জীবন যে শেখানো স্কিল আল্লাহ আমাদের আসাতিজা কেরাম আমাদের প্রতি যে মেহনতটা করেছেন, এইটা আমরা সমাজকে দিতে পারি। মানে আমরা এত বছর এটাকে গ্রহণ করেছি, এখন আমাদের বিলিয়ে দেওয়ার সময়। এখন বিলিয়ে দেওয়ার ক্ষেত্রেই আমাদের কিছু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমি এখন হাইলাইট করবো ইনশাআল্লাহ। আমরা যদি বর্তমান সময়ের দিকে দেখি, স্কুল কলেজ ইউনিভার্সিটির তাদের সাথে দেখি এবং চিন্তা করি যে আমাদের গ্যাপটা কোথায়। প্রথম বিষয়, আমি ওই নিজের কথা বলতে গিয়েও যে কথাটা বলেছি, ইংরেজি মানে ভাষার মধ্যে অবশ্যই আরবি তো প্রথম, অবশ্যই মানে অবশ্যই বলতে এটা ফর গ্রান্টেড মনে করার কারণ নাই যে আমরা তো আরবি জানি, আমার লাগবে না, এইটা না। আমরা কতটুকু আরবি জানি এটা আমরা প্রত্যেকেই নিজের সাথে নিজে মুহাসাবা করতে পারি, যে আরবিতে কি আমরা কথা বলতে পারি কিনা, আরবি লেটেস্ট বিষয়গুলো আমরা বলতে পারি কিনা, বুঝতে পারি কিনা। কমিউনিকেটিং যে ল্যাঙ্গুয়েজ, আমরা যেটাকে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বলি, কাজ করার মতো যে ভাষা, সেইটা আমাদের জানা দরকার। ঠিক একইভাবে ইংরেজি। আমি একটা ইন্টারন্যাশনাল ফোরামে ছিলাম, ইসলামিক ফাইন্যান্সের, সম্ভবত একজন বাংলাদেশি হিসেবেই ছিলাম। ওখানে পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন, শেখুল ইসলাম হাফিজাহুল্লাহর তিনি ছাত্র, একই সঙ্গে পাকিস্তানে তিনি অত্যন্ত অবস্থা ভাবাপন্ন শরিয়া অ্যাডভাইজার। তো আমাদের ইনফর্মাল আমরা একসাথে খাচ্ছি এরকম একটা সময় উনি এই কমেন্টটা করেছেন যে আমি একদিন ভাবছি যে ডক্টর ইউসুফ সুলতান কিভাবে বাংলাদেশি হয়ে ইন্টারন্যাশনাল অ্যারিনাতে আছে। তো আমার কাছে মনে হয়েছে বিকজ হি নোজ ইংলিশ। এই হুবহু এই কমেন্টটা উনি করেছেন। তো উনি যদিও ইনফর্মালি করেছেন, ওনার নোটটা আমি পিক করেছি। পাকিস্তানের যে আলেমরা ইন্টারন্যাশনাল অঙ্গনে আপনার কন্ট্রিবিউট করছেন পুরো বিশ্বে, ইসলামী ফাইন্যান্সের কথাই যদি বলি, যেহেতু আমি ইসলামী ফাইন্যান্স সেক্টরে আছি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামী ফাইন্যান্সিয়াল সেক্টরের ধরেন বিভিন্ন ব্যাংকের শরিয়া অ্যাডভাইজার, শরিয়া বোর্ড, শরিয়া অডিটর, শরিয়া মুরাকিব, অধিকাংশই আমাদের পাকিস্তানের ওলামায়ে কেরাম। দারুল কারাচির ফারেক, বিনুই টাউনের ফারেক, তারপর অন্যান্য আরও বিভিন্ন মাদ্রাসার ফারেক। ওনাদের একটা অ্যাডিশনাল কোয়ালিটি হচ্ছে ওনারা ইংরেজি ভালো জানেন, মাশাআল্লাহ। সো তারা ভালো কমিউনিকেট করতে পারেন। এই কমিউনিকেশনটা তাদেরকে অনেক এগিয়ে দিয়েছে। শুধু ইংরেজি না, তারা যখন আরবি বলছেন, মাশাআল্লাহ, আরবিতেও তারা অনর্গল কথা বলছেন। কাজে আরব ওলামায়ে কেরাম, সেই বাহরাইনের, সাউদির, ইমারাতের বা অন্যান্য আরব দেশগুলোর আরব ওলামায়ে কেরামদের সাথেও তাদের কমিউনিকেশন খুব ভালো। এটা তাদেরকে অন্য অনেকের চেয়ে এগিয়ে দিয়েছে। এরপর বর্তমান সময়ে প্রযুক্তির স্বাভাবিক মানে বেসিক জ্ঞান থাকা, এটা একটা মিনিমাম স্কিল। সেই 2009-10 আমরা যখন সেমিনার করতাম তখনও আমরা এই কথা বলতাম। এখন তো এটা মানে ওয়াজিব পর্যায়ের, জানতেই হবে, মানে এর কোনো আপনার ব্যত্যয় নেই। আমি যেই পড়াশোনাই করি, স্কুলে করি, ইউনিভার্সিটি থেকে কলেজে করি, আমার কিছু বেসিক প্রযুক্তিগত জ্ঞান থাকাই লাগবে। এর পাশাপাশি এবার আমরা যদি আসি যে অন্যরা কি করছে, তারা যেই আধুনিক কিছু সফট স্কিল, মানে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে যদি কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে চাই, এইখানে আমাদের কিছু ব্রিজিং লাগবে। যেমন কর্পোরেট কমিউনিকেশনের কিছু স্টাইল আছে, কর্পোরেট হাসির কিছু ওয়ে আছে। এটা হলো আপনার ফেক হাসি, আমরা ভেতরে কষ্ট বাইরে হাসি, মানে আমি মজা করে বলছি, বাট এটা হচ্ছে তাদের কালচার। এরকম কিছু কালচার আছে তাদের পোশাক আশাকের, তাদের বিহেভিয়ারের। আমরা আমাদের আদব রক্ষার্থে সারা বছর উস্তাদদের সামনে কোনো কথা বলি নাই, বড়দের সামনে আমরা চুপচাপ থাকি, কিন্তু মিটিংয়ে কিন্তু আমাকে কথা বলতে হবে। আপনার যখন ওপিনিয়ন চাওয়া হবে আমাকে কথা বলতে হবে।
যখন আমার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া দরকার তখন আমাকে কথা বলতে হবে। এরকম টুকটাক কিছু কর্পোরেট কালচার আছে, যেটা খুব বড় বিষয় না। এরকম আমি আমার মতো একটা দুইটা সেশনে যদি আপনারা অ্যাটেন্ড করেন, যারা এই বিষয়গুলোতে অভিজ্ঞ জানে, এটা মানে আপনার নো ব্রেইনার, এটা একটা খুব সহজ বিষয়, যেটা জানা খুব সহজ। যেটা আমরা নিজেরা শিখতে পারি বা আমাদের শেখা দরকার, সেটা হচ্ছে ফার্দার আমরা এই কিছু স্কিল, যার যেখানে আগ্রহ, এই ধরনের বিভিন্ন ধরনের স্কিল থাকতে পারে, সেই হালালটাই সেই স্কিলটা মূলত আমাদের শেখা দরকার। আমি যেই কথাটি বলতে চাচ্ছি, যে একটা ক্যারিয়ারের কথা যখন আমরা বলি, এটা কিন্তু শুধু একটা স্পেসিফিক ডিগ্রির কথা না। অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমার তো মাদ্রাসার যেই ডিগ্রি অথবা আমার হাইয়াতুল আলিয়ার যে সার্টিফিকেট, এটা তো গ্রহণযোগ্য না। কিন্তু এইটা অবশ্যই এটা একটা এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়, এবং আমি মনে করি যে বড়রা আলহামদুলিল্লাহ কাজ করছেন এবং দ্রুত এটা এরকম একটা সুযোগ তৈরি হবে আমাদের দেশে। কিন্তু এটা আমাকে আমার সকল সুযোগগুলোকে বন্ধ করে দিচ্ছে না। আমরা যদি প্রয়োজনীয় কিছু স্কিল শিখতে পারি, তাহলে নানা জায়গায় আমাদের কাজ করার সুযোগ হবে। এই সূত্রটা আমার তৈরি করা। আমি মনে করি যে আমার যে ইলম, আমি আপনাদেরকে একটু আগে বলেছি, তাফাক্কু হয়েছে, এর সাথে যদি আপনি ভাষা যুক্ত করেন, এর সাথে আপনি কিছু প্রযুক্তি যুক্ত করেন, এবং অবশ্যই আপনার পরিশ্রম মেহনত থাকে, তাহলে দেশে এবং বিদেশে নানা জায়গায় আমাদের কাজ করার সুযোগ হবে। উচ্চশিক্ষার পথের জায়গায় যদি আসি, আমাদের দেশে এবং বিদেশে অবশ্যই, যেহেতু আমাদের সার্টিফিকেটের যদিও গ্যাজেট হয়েছে, কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এটার পুরো যোগসূত্র তৈরি হয় নাই, এজন্য কিছু বাধা রয়েছে। কিন্তু কিছু বাধা রয়েছে বলে কোথাও সুযোগ নেই, বিষয়টা এরকম না। বিভিন্ন দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো, সেখানে আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আপনার পাশাপাশি যদি আইএলটিএস থাকে অথবা ওই দেশের ভাষাগত কোনো শিক্ষার বিষয় থাকে, এখানে একটা সুযোগ আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি নিজেও আসলে আমার কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়েই মাস্টার্স এবং পিএইচডি করেছি। বাংলাদেশেও কিছু কিছু ইউনিভার্সিটি আমাদের এখন যেই সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দিয়ে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে। এমবিএ বা ইত্যাদি অলরেডি শুরু হয়ে গেছে, আর অনার্স তো আরও দু একটা ইউনিভার্সিটি আগে থেকেই দিচ্ছে। কাজেই অন্য কোনো শিক্ষায় যদি আমি শিক্ষিত হতে চাই, যেটা আসলে আমাদের জন্য, আমি বারবার বলছি, এটা ম্যান্ডেটরি না, মানে এটা আমার জানতেই হবে, এটা না জানলে আমার সকল কর্মক্ষেত্র সংকুচিত হয়ে যাবে, বিষয়টা এরকম না। কিন্তু আমার যদি জানা থাকে, আমার যদি একটা অ্যাডিশনাল ডিগ্রি থাকে, সেটা আমাদের কাজের ক্ষেত্রগুলোকে আরও বেশি আপনার প্রশস্ত করতে পারে। শেষ যে কথাটা বলবো, আমাদের ক্যারিয়ারের আসলে পাথগুলো কি। আমরা ট্র্যাডিশনালি যেটা আমাদের আসাতিজায়ে কেরাম সবসময় আমাদেরকে নসিহা করে আসছেন, সেটা তো অবশ্যই আমরা বিভিন্ন মাদ্রাসায় খেদমত করব, একাডেমিয়া যেটা গবেষণা, আমরা শিক্ষক হব, সেটা তো একটা। কিন্তু এর মাঝেই আমাদের ক্যারিয়ার অপরচুনিটিটা সীমাবদ্ধ না, আরও বিভিন্ন অপরচুনিটি আছে, শুধু আমাদের স্কিলের প্রয়োজন। আমরা যদি ইসলামী ফাইন্যান্স সেক্টরেই বলি, সেখানে শরিয়া অ্যাডভাইজার হয়ে, শরিয়া অডিটর হয়ে, শরিয়া রিসার্চার হয়ে, শরিয়া আপনার কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের হয়ে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। আমি পাকিস্তানে দেখেছি বিভিন্ন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আলাদা শরিয়া ইউনিট আছে। সেখানে একজন দুইজন আপনার আলেম, যিনি একই সঙ্গে দিনের বেলা হয়তো 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত মাদ্রাসায় শিক্ষকতা করেন, এরপরে সে এখানে সময় দেন, এবং ওই প্রতিষ্ঠানের যত ব্যবসায়িক কার্যক্রম আছে, ডিল আছে, সেই ডিলটা উনি দেখে দেন যে এটা শরিয়া কমপ্লায়েন্ট হচ্ছে কিনা, এইভাবে করাটা শরিয়ার আলোকে সঠিক হচ্ছে কিনা। অর্থাৎ এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না, ব্যাংকের বাহিরেও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনি দেখবেন, আমাদের দেশে কত বড় বড় প্রতিষ্ঠানের মালিক ধর্মীয়ভাবে প্র্যাকটিসিং, তিনি নামাজ পড়েন, তিনি দাড়ি রাখেন, তিনি চান সব কিছু শরিয়া সম্মতভাবে হোক, কিন্তু ওনার কোনো লোক নাই। উনি হয়তো একান্ত প্রয়োজনে কোনো একজন আলেমকে ফোন দেন, যে সে অথবা সামনে যান যে সে কী করবো, একটা ছোট্ট পরামর্শ নিয়ে উনি পুরো 1 বছর চলেন। কিন্তু ছোট্ট একটা পরামর্শ নিয়ে 1 বছর ব্যবসা করা আসলে সম্ভব না, অনেক ইস্যু আসে। আমি মনে করি আমাদের দেশেও সামনে এই ক্ষেত্রটা তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আর অলরেডি কিছু কিছু প্রতিষ্ঠান এরকম ডিপার্টমেন্ট খুলেছে, এবং সেখানে কোয়ালিফাইড যারা শরিয়া নিয়ে পরামর্শ দিতে পারবেন, আধুনিক ব্যবসা বাণিজ্য তারা বুঝেন, ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো বুঝেন, এবং শরিয়ার ফিকহুল মুআমালাতের আলোকে সেটা সমাধান দিতে পারেন, এগুলো তারা বুঝেন। আমি মনে করি আগামী 10 বছর পরে আমরা হয়তো বাংলাদেশের বড় বড় সব কর্পোরেটে এই ধরনের শরিয়া একটা ডিপার্টমেন্ট দেখতে পাবো। অর্থাৎ শুধু সেখানে ইমাম রাখা হবে না, ইমাম তো রাখা হয় নামাজের জন্য, কিন্তু এর পাশাপাশি শরিয়া ডিপার্টমেন্টও রাখা হবে। এটা আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি অবশ্যই। এর বাহিরে আরও যাদের আগ্রহ বিভিন্ন আছে, তারা ডিজিটাল মিডিয়া, তারপর আপনার বিভিন্ন অন্যান্য পেশা, বিশেষ করে আইটি নির্ভর অনেক রকম পেশা আছে। উদ্যোক্তা যারা হতে চান, অনেকেই উদ্যোক্তা হওয়ার আগ্রহ আছে আমাদের দেশে মাশাআল্লাহ। অনেকেই বিশেষ করে আমাদের এখানে মাহমুদুল হাসান সোহাগ ভাই আছেন, ওনার নেতৃত্বেও আমরা বিভিন্ন সময় উদ্যোক্তা তৈরির বিভিন্ন
মেন্টরশিপ প্রোগ্রাম দেখেছি, সেগুলো তো আপনারা যখন দেখবেন, এবং অনেকেই চায় শুধুমাত্র মাদ্রাসা গ্র্যাজুয়েটদের জন্য এই ধরনের প্রোগ্রাম ডিজাইন করতে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন এবং হয়ে আধুনিক যেই ব্যবসা করার যে পদ্ধতিগুলো সেগুলো জেনে ওই যেই প্রিন্সিপাল আমাদের আসাতিজা কেরাম শিখিয়েছেন, তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ইত্যাদি ইত্যাদি ওই প্রিন্সিপাল লাগিয়ে যদি আপনি ব্যবসা করেন, অবশ্যই সেখানে ইনশাআল্লাহ আমরা আশা করি বারাকা হবে। এবং এখানে যেই বিষয়টা দিয়ে আমি শেষ করতে চাই, আমাদের আসাতিজা কেরাম সবসময় যে বিষয়টা ভয় পান, আমাদের আসাতিজা কেরাম কেন চান যে আমি মাদ্রাসা এবং মসজিদের মাঝেই আপনার নিবিষ্ট থাকি, যেন আমি পথ না হারাই, যেন আমি গুমরাহ না হয়ে যাই, অর্থাৎ পথ হারা না হয়ে যাই। কাজে এইখানেই আসলে আমাদের দরকার একজন একজন উস্তাদের পরামর্শে চলা, যেটাকে এখন ওনারা মেন্টরশিপ বলেন। ওনারাও কিন্তু মেন্টরের কথা বলেন যে মেন্টরের হাত না ধরলে আপনি তাড়াতাড়ি বড় হতে পারবেন না। এটাই তো আমাদের উস্তাদরা শিখিয়েছেন, যে যেই উস্তাদকে ভালো লাগে সেই উস্তাদের পরামর্শে আপনি চলুন। তাহলে একই বিষয়ে আমাদের আসাতিজায়ে কেরাম সবসময় আমাদেরকে শিখিয়ে এসেছেন। আমরা শুধু ওই প্রিন্সিপালের ভিত্তিতেই যদি আধুনিক বিষয়গুলো লাগিয়ে থাকি, তাহলে আশা করি আমাদের এই পথ চলা চলতে থাকবে। এবং আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, আপনারা থেমে থাকবেন না। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কষ্ট, আসাতিজায়ে কেরামের দোয়ার বারাকায় একটা ভালো রেজাল্ট দিয়েছেন। এই রেজাল্টটা আপনাদের প্রতি একটা দায়িত্ব অর্পণ করছে। বলে না, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। আমি বলবো গ্রেট রেজাল্ট কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। আপনার একটা ভালো রেজাল্ট হয়েছে, আপনার দায়িত্ব বেড়ে গিয়েছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আজকের এই হলে যারা আছেন তাদের দায়িত্ব অবশ্যই যারা হলে নাই তাদের থেকে অনেক বেশি। কিভাবে আপনার এই দায়িত্ব আপনি সুচারুভাবে পালন করতে পারেন দেশের জন্য, উম্মার জন্য, সেই জায়গায় নিজেকেই আসলে খুঁজে বের করতে হবে। কোথায় যাবেন, কিভাবে সেই কাজগুলো করবেন, অনেক সুযোগ এখন তৈরি হয়েছে, শুধু নিজের প্রচেষ্টা এবং ইচ্ছা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, তিনি আমাদের ইলমে আমালে বারাকা দান করুন, এবং আমাদেরকে দেশ, জাতীয়, উম্মার কাজে, দ্বীনের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।